প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টে। সাথে আছি আমি সানজিদা তন্নি। বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। আমরা চাই এই দেশে নারীর প্রতি কোনো ধরনের সহিংসতা না হোক, সেটি তো আমাদের চাওয়া। কিন্তু বাস্তবিক অক্ষে কি হচ্ছে? পরিবার থেকে সমাজ, সব জায়গায় নারীর প্রতি সহিংসতা আমরা দেখতে পাচ্ছি। তার একটি ক্লাসিক উদাহরণ হচ্ছে মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনা। সারা দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। তাকে বৃহস্পতিবারে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হসপিটালে নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজে নেওয়া হয়েছে, ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে এবং বর্তমানে সে সম্মিলিত সামরিক হাসপাতালে আছেন। কি অবস্থা শিশুটির? কেমন আছে? বাংলাদেশের নারীরা কেমন আছে? সেটি নিয়ে আজ আমরা কথা বলবো। আলোচনার জন্য স্টুডিওতে আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট। শুভেচ্ছা এবং স্বাগত আপনাকে। ধন্যবাদ। যে আমাদের সঙ্গে আছেন মেজর ডক্টর খসরুস সামাদ, ক্লাসিফাইড স্পেশালিস্ট ফার্মাকোলজি, আর্মফোর্স মেডিকেল কলেজ। আপনি চিকিৎসক এবং কলামিস্ট। শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ। জি, আমি প্রথমে আপনার কাছেই জানতে চাই, এই যে মাগুরার 8 বছর শিশুটির কথা বলছিলাম, আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা স্পেশাল একটি বোর্ড গঠন করে তার চিকিৎসা করছেন। তার শারীরিক অবস্থা কেমন বাংলাদেশের মানুষ তো জানতে চায়। জি, এটা খুবই দুঃখজনক এবং এটাকে আসলে মুখ দিয়ে বলবার জন্য যে স্পর্শকাতরতা, চিকিৎসক আর যেই হোক না কেন, চিকিৎসক তো মানুষও। তো যখন এরকম একটা রুগীকে চিকিৎসার দেওয়ার জন্য একজন চিকিৎসক হাত দেন, তখন ওই কষ্ট পাওয়া যিনি থাকেন তার ভেতর সে কখনো তার সন্তানের ছায়া দেখে, তার কন্যার ছায়া দেখে, তখন তার স্ত্রীর ছায়া দেখে, তার মায়ের ছায়া দেখে, তার বোনের ছায়া দেখে। তো সুতরাং একজন নির্মোহভাবে কথা বলাটা একটু জটিল এবং মনস্তাত্ত্বিক কষ্ট বটে। আর এটা যেহেতু একটি গণমাধ্যম, এটা এই অবস্থাটা খুব প্রফেশনালি যাওয়া বলা উচিত বলে আমি মনে করি। সেজন্য সঙ্গত কারণ নেই। এটা যে গণমাধ্যমকে তারা যেভাবে প্রাতিষ্ঠানিকভাবে বলেছে, সে লেখাটা আমি লিখিতভাবে এনেছি এবং আমি সেভাবে বলবার অনুমতি চাইছি। আমি পড়ছি, সিএমএইচ এর প্রধান সার্জনকে প্রদান করে 8 জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে একটি বোর্ড গঠন করা হয়েছে, যেটি আপনি বলেছেন। এই বোর্ডের একজন চিকিৎসক সদস্য গণমাধ্যমকে বলেন, শিশুর যৌনাঙ্গে ক্ষত আছে, গলায় বড় ক্ষত, ওড়না জাতীয় কিছু দিয়ে শিশুকে ফাঁস দেওয়া হয়েছিল এবং বুকে প্রচণ্ড জোরে চাপ দেওয়া হয়েছিল। মস্তিষ্কে অক্সিজেন কমে গেছে। বুকের উপর চাপ দেওয়ার কারণে ফুসফুসে যেসব জায়গায় বাতাস থাকার কথা, সেসব জায়গায় বাতাস ঢুকে গেছে। অক্সিজেন স্বল্পতার কারণে মস্তিষ্কেরও ক্ষতি হয়েছে। খুবই দুঃখজনক। আপনারা তো, এটি তো একটি মাত্র ঘটনা, এরকম অসংখ্য ঘটনা সাক্ষী আপনারা। অনেক সময় এই ধরনের পেশেন্টদেরকে আপনাদের ট্রিটমেন্ট দিতে হয়। বাংলাদেশে এই যে ধর্ষণের বর্বরতা এবং ধর্ষণ পরবর্তী সময়ে যে বিচার, সেখানে আমরা দেখি যে বিচারের বাণী অনেক সময় নিভৃতে কাঁদে। কারণ হচ্ছে অনেক যারা ধর্ষণের শিকার হয় হাসপাতালে আসতে চায় না, হাসপাতালে আসলে ট্রিটমেন্ট হয় না এবং যে সময়ের একটা গ্যাপ রয়েছে, যে সময়ের জন্য হচ্ছে শাস্তির জন্য, যারা ধর্ষক শাস্তির জন্য যে পরীক্ষাগুলো দরকার, এইখানে যে সাময়িক ঘটনাগুলো, এই ব্যাপারগুলোকে কিভাবে দেখবেন? আজকে কাগজে অনেক কিছু বলা হচ্ছে, মানে সংখ্যাগুলো অনেক বেশি। আসলে বিষয়টা কি সংখ্যাগুলি বেশি নাকি তারও বেশি? আমরা ওই আইসবার্গের ঘটনাটা জানি যে একটা বরফ যখন ভাসে তার 8 ভাগের 1 ভাগ মাত্র ওপরে থাকে, 7 ভাগের 8 ভাগ দেখা যায় না। তাহলে এটা আসলে দৃশ্যমান ওই আইসবার্গের টিপের মতো। কেন তাহলে বাকি অংশটুকু আসছে না? বাকি অংশটুকু আসছে না, এই আসিয়ার কথাটাই যদি ধরা যাক। এই আসিয়াকে এর আগেও যে ধর্ষক, তার শ্বশুর মানে বোনের শ্বশুর, আগেও তাকে নির্যাতন করেছিল। তো এইটা কথাটা সে গোপন রেখেছে। এটা তার জন্য একটা সুইসাইডাল হয়েছে। তাহলে আমার মা হিসাবে বা অভিভাবক হিসাবে তাকে এই জিনিসগুলো শিখে দেওয়া হচ্ছিল, কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ, কোনটা সে মাকে বলবে, কোনটা তার বাবা মাকে বলবে, কোনটা তার অভিভাবককে বলবে। হয় ঘাটতিটা তার মায়ের পক্ষে ছিল, অথবা শিশুর পক্ষে ছিল, অথবা দুই পক্ষেই ছিল যে তারা স্বচ্ছ না। যখন পরবর্তীতে এই মা তার সন্তানকে আবার ওর বোনের বাসায় পাঠাতে চাইলো, মানে ওই ধর্ষকের বাসাতে যখন পাঠাতে চাইলো, তখন সে আইগুই করে, কিন্তু সে ওপেন হয় না। কিন্তু সে যখন যায়, যাওয়ার পর যখন ঘটনাটা ঘটে, তখন এই ঘটনাটা আমরা জানাজানি হয়ে যায়, তখন এটা রাখা হয় না। আমি কি বলতে চাইছি, একটা হলো যে সেই সন্তানটি, শিশুটি বা যে পর্যায়ে যে মহিলাটি থাকুক না কেন, এবং আমরা দেখেছি অভিজাত পরিবারও এই ঘটনাটি ঘটে বা উচ্চশিক্ষিতের ভেতরে ঘটে, কারণ ঠিক এক একজনের ভিন্ন ভিন্ন।
কিন্তু ব্যাপারটা তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এই ধামাচাপা দেওয়ার কারণে যে কথাটি বললাম, প্রকাশিত হয় মাত্র 8 ভাগের 1 ভাগ, হয়তো 7 ভাগের 8 ভাগটা নিচে থাকে। এখন আপনি এটার কথা বলেছেন, তাহলে আইনের যদি আমাকে আশ্রয় নিতেই হয়, যিনি আইনের আশ্রয় নিলেন তাকে তো এটা প্রমাণ করতে হবে, তাকে কোর্টে যেতে হবে, তাহলে ঘটনাটি তাকে বলতে হবে। এই বলবার যে রক্তাক্ত ক্লেদাক্ত ভাষা, এটা তো আসলে তার জন্য খুবই কষ্টদায়ক। এবং যখন তাকে বোর্ডের প্রসিকিউশনে দাঁড় করানো হয়, তার প্রতিপক্ষের উকিল তার পেশাগত কারণেই তাকে জিততে হবে, এই কারণে যে প্রশ্নগুলি করবার যে ভাষাগুলি, সে ভাষাগুলি এত ক্রূর, এত নিষ্ঠুর, এত যে এইখানে বলবার জন্য আমি আড়ষ্ট বোধ করছি এবং আমি সংহত বোধ করছি না। তা আমি পেশাদারিতে আমার যদি জস লাগে, তাহলে তখন ওকে ওইভাবে জিজ্ঞেস করা হয়। ধরেন একটা কোর্টে শত শত মানুষ বসে থাকে, তো একটা হিয়ারিংয়ে তো কোর্টটা শেষ হয় না, তা বারবার করে হিয়ারিং হয়। সেখানে শুধু মুখের কথাতে আসা যায় না, সেখানে প্রামাণিক দলিল লাগে। এখন প্রামাণিক দলিল কি হবে? দুষ্ট লোক তো তাকে বলবে যে না, এটা আসলে ধর্ষণ ছিল না, এটা তোমার ইচ্ছাকৃতভাবে, অথবা আমি ওই দিন ছিলামই না। দুটো কথা বলবে, যে আমি করি নাই অথবা করলে তোমার সম্মতিতে হয়েছে। তাহলে এবার দুটো প্রমাণ করতে গেলে দুটো জিনিস লাগবে। একটা হলো যে 24 ঘন্টার মধ্যে এই যে অর্গানিক আলামত, যেগুলি আমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারছি আমি কি বলতে চাইছি, এই আলামত 24 ঘন্টা পর সাধারণত থাকে না, আমরা চিকিৎসক হিসেবে পাই না। তাহলে ধরুন যেই মুহূর্তে এই ধর্ষণটি ঘটে এবং এই আদালত শুরু হয়ে সেইখানে আদালতের নির্দেশে চিকিৎসা প্রমাণ করবার জন্য এই যে লাল ফিতার দৌরত্ব এবং ডাক্তারকে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আবার ওই ডাক্তার তাকে উপস্থিতি করা, সেখানে একটা মহিলা ডাক্তারকে উপস্থিতি করা অথবা মহিলার উপস্থিতি করা, এটা 24 ঘন্টা ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। সেটা আমি বারবার বলছি, সিস্টেমটাকেই আমি আসলে ব্লেম করছি, এটা ইন্ডিভিজুয়াল না। 1, 2 হলো যে এটার যে কনফার্মেটরি টেস্ট, আমি একেবারেই মানে বিতর্ক ছাড়া বলে দিব, দু একটা তো ভুল হতে পারে বা অন্য কিছু হলেও হতে পারে, কিন্তু সেইটাকে আমি খুব নিষ্কলুষভাবে একদম নিশ্চিত এটা অপরাধী, সেটা করতে গেলে যেটা ডিএনএ টেস্ট দরকার আছে। তো ডিএনএ টেস্ট, এই টেস্টটি আমাদের এটা এখন পর্যন্ত তৃণমূলে আমরা পৌঁছাইতে পারি নাই, এবং এই ডিএনএ টেস্টের রিপোর্ট আনতে গেলে এটা তো তার ছাড়া রিপোর্টগুলি দেওয়া একটু জটিল হয়ে যাচ্ছে। এটাকে আরো দ্রুততম করা ছাড়া আমাদের দরকার, সেটিও আমাদের এই মুহূর্তে নেই। আমি ফিরবো আপনার কাছে। জনাব এম এ আজিজ, আপনার কাছে জানতে চাই, এই যে আমরা ধর্ষণের বিরুদ্ধে বলছিলাম জনগণ সোচ্চার, কিন্তু আসলে কি জনগণ সোচ্চার? একটা শিশু তার নিজ গৃহে যদি এইভাবে ধর্ষণের শিকার হয়, সেই শিশুটি কোথায় নিরাপদ? তাহলে দেখেন, এখানে যে কথাটা ডক্টর সাহেব বলছেন যে ধরেন অনুমান 8 ভাগের 1 ভাগ এটা প্রকাশ পায় যে কোনো কারণেই, ধরেন এই যে আসিয়া মানে ধরেন প্রায় মৃত্যুর সন্ধিক্ষণে আছে, সে তো শেষ পর্যন্ত প্রকাশ করে নাই। তার এই অবস্থায় না গেলে কোনোদিনই জানা যেত না। তার মাকে বলেছে আমাকে নিয়ে যাও, সে অত্যাচারিত হচ্ছিল, সে বলছে 2 দিন পরে আনবো, এরপরেই তার এই সমস্যা আগেও হয়েছে। তো যাই হোক, এখন এখানে আমি প্রায় 7-8 বছর পরে একজন ইসলামিক চিন্তাবিদ এবং তিনি রাজনীতিবিদ ছিলেন, আমি নামটা বলছি না, তিনি বলছিলেন মানুষের আমাদের দেশে 5টি মৌলিক চাহিদার কথা বলা হয়: অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা। কিন্তু একটা কথা বলা হয় না, সেটা হলো যৌন বিষয়। পৃথিবীতে অনেক উলটপালট হয়ে গেছে, এটাও নিয়ন্ত্রণে রাখতে হবে। তার ব্যাখ্যা তিনি দিলেন কিভাবে নিয়ন্ত্রণ, ইসলামিক পন্থায়, মানে সহজভাবে নিয়ন্ত্রণ করতে হবে এটা। কিন্তু আমাদের দেশে যে কালচারটা হচ্ছে, যা এর টাচই করা যাবে না, এটা কথাই বলা যাবে না। আপনি ধরেন একটা মেয়ে জন্মর পরে, 8 বছরের মেয়ে, সে বুঝছে এইটা যদি আমি বলি তাহলে আমি সমাজচ্যুত হব, ভবিষ্যতে বড় হলে আমার বিয়েও করবে না কেউ, বিয়েও হবে না আমার, এবং আমার ফ্যামিলি শেষ হয়ে যাবে, সমাজচ্যুত হয়ে যাবে। এখানে যে এই যে কালচারটা একটা জিনিস, ধরেন আমি উদাহরণ দিই, আপনার থাইল্যান্ডে আমি তো গেছি, থাইল্যান্ডে ওখানে 3rd প্রবাসী আয় ইনকাম হচ্ছে সেক্স থেকে। আমি জাস্ট গোপন রাখছি না, আমি বলছি উদাহরণ হিসেবে। সেখানে ধরেন একটা রাস্তায়, ওপেন রাস্তায় গাড়ি ঘোড়া চলছে, সেখানে সুন্দর ফুটপাত আছে, 2 পাশে ম্যাসেজ পার্লার, কিন্তু ওখানে থাইল্যান্ডের লোকও ওই ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে, হ্যাঁ, আর যারা এই কাজ করতেছে তারা করতেছে, একে অপরের কোনো বাধা হচ্ছে না। বাংলাদেশের মধ্যে একটা ট্যাবু রয়েছে, এবং সরকার যারা করছে তারা লাইসেন্স প্রাপ্ত, হ্যাঁ, তারা ওইভাবে সমাজটাকে সাজাইছে, তারা এটাকে আয়ের হিসেবে দেখছে। যেমন ধরেন
আমি তো বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য গেছি, ফুটপাত দিয়ে হাঁটছি, আমাকে একটা মেয়ে বিকিনি পরা, সে আমাকে টেনে ধরছে, আমার ওয়াইফ টান দিয়ে ছুটাই নিছে। এটা কি আমাদের সমাজে কি হতো? ছুটে নিয়ে আসছে, আর ওই অঞ্চলে থাকিই নেই আমরা। এটা হলো আমি বাংলাদেশের বলি, ওই অঞ্চলেই থাকিনি আমি, কিন্তু ওরা তো নির্বিঘ্নে যারা যাচ্ছে, ওদের দেশের লোক যাচ্ছে, ওরা কিন্তু বুঝতে পারে কে কি না সমাজে। আবার আপনি জানেন অনেক পৃথিবীতে অনেক দেশে ওপেন সেক্স আছে, আবার অনেক দেশে দেখেন আপনার সম্মতি সাপেক্ষ হলে সেটা যৌনতা নয়, সম্মতির হলে ওকে। আমাদের বাংলাদেশেও কিন্তু এই যে আর্গুমেন্টে ডাক্তার সাহেব বলছেন, আর্গুমেন্টে কিন্তু এটা বলা হয় যে জোরপূর্বক ধর্ষণ নয়। আমার বাংলাদেশে হচ্ছে যে কোনো ভাবেই হলো, গোপনে করলেই সেটা ধর্ষণ। এক আর একটা বলি যে ধরেন বহু আগে আমি তখন বুঝতে, পার্লামেন্টে বিল উঠছিল যে বাংলাদেশের সকল প্রস্টিটিউশন বন্ধ করে দিতে হবে। তখন ওখানে সংসদ সদস্য সবুর খানও ছিলেন, তিনি তো জানেন মুসলিম লীগ করতেন, হ্যাঁ, তিনি এটার একমাত্র ব্যক্তি, ভিহেমেন্টলি অপোজ করছে যে এটা বন্ধ করা যাবে না। তিনি যে ভাষায় সবাইকে সন্তুষ্ট করার জন্য বলছে যে দুর্গন্ধ সীমাবদ্ধ এরিয়ার মধ্যে থাকা উচিত, এটা যখন বন্ধ করে দেবেন সারা দেশে এটা ছড়িয়ে যাবে। না, সেটা ধর হয়তো একটা অ্যাঙ্গেল যে প্রস্টিটিউশন থাকলো কিংবা এই পল্লীগুলো থাকলো, সেরকম সরকার নিবন্ধিত জায়গাগুলো থাকলো, সেটি, কিন্তু এই ধর্ষণ কি একটা সামাজিক ব্যাধি কিনা? মানে না, ওইটাই আমি বলছি, 8 বছরের একটা বাচ্চাকে যখন কেউ ধর্ষণ করে তখন সেটি কি? এটা তো মানসিকতার ব্যাপার। 70 বছরের একটা লোক তো দর্শন করছে, এটা মানসিকতার ব্যাপার। এই জন্যই বলছি যে এটাকে ভাবতে হবে, হাউ টু হ্যান্ডেল। এটা একটা বিজ্ঞান, এটাও কিন্তু এটাকে ছাড়া তো মানুষ বাঁচে না। এটাকে হাইড করে কতটুকু অ্যালাউ সমাজ করবে, কতটুকু করবে না, এবং কিভাবে এটাকে হ্যান্ডেল করবে। আপনার 5 স্টার হোটেলগুলো এটা হচ্ছে না, টাকার বিনিময়ে হচ্ছে না, রাস্তাঘাটেও তো এখন ঘুরে বেড়াচ্ছে, হচ্ছে না? হচ্ছে তো। আবার গোপনে এই যে ধরেন নিজের বোনের বাড়িতে গিয়া বোনের জামার কাছে ধর্ষিত হয়েছে মেয়েটা তো বাইরে। কালচারাল লেভেল তো চেঞ্জ করতে হবে, এটা হুটহাট করে খালি আইন করে। ধরুন বলি অ্যাসিড নিক্ষেপ একবার মহামারী আকার ধারণ করেছিল, কিছু হলেই মেয়েদের উপরে অ্যাসিড নিক্ষেপ করা হতো। 2002 সালে তখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, আইন করা হলো এবং আইন স্ট্রিক্টলি এনফোর্স করা হয়েছে। এখন অ্যাসিড থ্রোয়িং আছে না, এবং তখন কিন্তু সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল, গান হয়েছিল। এখন এই জন্য আমি বলছি যে এখন আমাদের যে আইন আছে, একটা মেয়ে ধর্ষিত যদি হয়, বিচার চাইলে আবার পুলিশের কাছে ধর্ষিত হয়, মৌখিক কোর্টের কাছে যায় আবার ধর্ষিত হয়। এভিডেন্স অ্যাক্টের 55 ধারায় তার চরিত্র হনন পর্যন্ত। ওইটাই বলছি যে এটা ওই অর্থেই বলছি যে মৌখিক ধর্ষিত হওয়া, অর্থাৎ এই লোকটা গ্লানিতে, মেয়েটি গ্লানিতে শেষ। হ্যাঁ, কিন্তু পুলিশের কিছু হয় না, পুলিশ আজীব ঠিক করছে। হ্যাঁ, এই যে সমাজের যে এটার কালচারাল একটা চেঞ্জ তো আসতে হবে। এবং এই কারণে আমি বলছি যে আইন এটাকে যদি বন্ধ করতে চান, অযাচিতভাবে যে ঘটনা যে মহামারী আকার ধারণ করছে, ধরেন এই সম্প্রতি কয়েকটা ধরেন গুম খুম হত্যা রাজধানী, এখানে স্ট্রাইক স্টুইক হাবি জাবি এবং শেষ পর্যন্ত ধর্ষণ, এটা মহামারী আকার ধারণ করছে। এখন আইন সংশোধন করতে হবে যাতে করে ওই কোর্টে যায় হেনস্থা না হতে হয়। তারপরে ধরেন এই যে যেটা বলেন ডিএনএ টেস্টটা অতি সত্বর হয়, দ্রুত হয়, এটা তো লাগবে, তাছাড়া তো হচ্ছে না। ডিএনএ টেস্ট করবে, তাহলে তো ওই ফিঙ্গারিং লাগে না, কোর্টেও অত ধর্ষিত অত মৌখিক বাকবিদ্যাটা আসতে না। অর্থাৎ বিচারটাকে সহজ করতে হবে, খুব দ্রুত করতে হবে এবং আইন এনফোর্স করতে হবে। বাংলাদেশে 18 কোটি লোক, 100 জনে ফাঁসি দিলে সমস্যা কি? যদি এটা বন্ধ হয়, ফাঁসি দিলে অপরাধ কি? আপনি দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলছেন, ফিরবো আমি আপনার কাছে। ডাক্তার খসরুল, আপনার কাছে জানতে চাই, অনেকগুলো কথা উঠে আসলো এম এ আজিজ ওনার কথা থেকে। সেখানে যদি আমরা বলি যে এই যে আমাদের একটা সামাজিক ট্যাবু রয়েছে যে যৌনতা নিয়ে কথা বলা যাবে না, শিশুদেরকে আমরা বলবো না যে এটা কি, কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ, সেটি একটি জায়গা রয়েছে। আমাদের সমাজের
অসংখ্য মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে, তাদের কাছে আসলে এই সুন্দর কথাগুলো, সুশীল কথাগুলো আসলে তারা বুঝিয়ে বলতেও পারে কিনা সেই জায়গাটি রয়েছে। এবং যখন হচ্ছে এ ধরনের একটা খারাপ ঘটনা ঘটে, ধর্ষণের ঘটনা ঘটে, সেটি যিনি ধর্ষিতা হন তিনি অধিকাংশ ক্ষেত্রেই চাপিয়ে রাখে, কাউকে বলে না। এই যে মনস্তাত্ত্বিক জায়গাগুলো, সেগুলোকে কিভাবে বিশ্লেষণ করেন? জি, ধন্যবাদ। দেখেন, আমরা অনেক কথাই বলেছি, কিন্তু কোনো ক্রমেই আমাদের অযুক্তি কুযুক্তি এইটাকে খোলাভাবে দেখতে যেন পরোক্ষভাবে যে একটা বায়োলজিক্যাল নিড, এটা তো আসলে মানুষের জন্ম থেকে এরকম একটা আর্জ থাকে, এটা একটা বিজ্ঞান ভিত্তিকভাবে রাখা, এইরকম কিন্তু অপযুক্তি প্রকারান্তরে ধর্ষণকে সহায়তা করে। সুতরাং এইটা একটা অপরাধ, ঘৃণ্য অপরাধ। আমি একজন চিকিৎসক হিসেবে বলছি যে এরকম ইচ্ছা তার থাকতে পারে, ঠিক তাকে দমন করবার শক্তিও তার ভেতরে মানবিকভাবে দেওয়া আছে, সেটিও প্রকৃতি প্রদত্তভাবে। এবং তার চর্চা তার ব্যক্তিগত জীবনে, তার পারিবারিক জীবনে, তার অধীত শিক্ষা, তার পরিবেশ থেকে এবং সর্বোপরি দেশের আইন থেকে। তাহলে এত কথার বল ধর্ষণ কমছে না কেন? একটা উদাহরণ আমরা এখানে দিয়েছি, সেটা হচ্ছে যে অ্যাসিড ছোড়াটাকে আমরা প্রায় সহনীয় মাত্রায় আনতে পেরেছি, তাহলে ধর্ষণটা আনতে পারি না কেন? আমাকে যদি বলা হয়, একজন চিকিৎসক হিসেবে একটি কথা আমি যুক্ত করতে চাই। দেখেন, এই যে দীর্ঘ আমাদের ধর্ষণের লিস্ট, কিন্তু শাস্তির লিস্টটা পাশাপাশি যদি আমি দেখি, তাদেরকে আমরা সর্বোচ্চ শাস্তি চেয়েছি মৃত্যুদণ্ড, ঠিক আছে? ইতিহাস কি বলে, বাংলাদেশের ইতিহাস কি বলে? আজকে 50 মৃত্যুদণ্ড কার্যকরী হয়েছে, সেটা সাজদিন হত্যাকাণ্ড। ওই ট্রান্সকম বেভারেজে লতিফুল সাহেব ছিলেন প্রথম আলোর অন্যতম কর্ণধার, এবং তার লতিফুল সংশোধনী তার যে এটি সফলভাবে তাকে আমরা মৃত্যুদণ্ড দিতে সক্ষম হয়েছি, বা রাষ্ট্র তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এখন আমি যদি খুব বোটা দাগে বলি যে ওনার ক্ষমতা ছিল বলে আইনকে বিকৃত করতে পারে নাই, বা মিডিয়া ব্যাপকভাবে তাকে ফোকাস করতে পেরেছিল বলে এইটাকে হাইজ্যাক করতে সক্ষম হয় নাই। শুধু তাই না, আমরা দেখেছি যে তারপরও সে জেলে ছিল দীর্ঘদিন, এবং সেখানে 2টা ঈদ চলে গেছে, 2টা ঈদে সে নতুন পোশাক পেয়েছে, ঈদে সে ভালো খাবার খেয়েছে। তাহলে ধর্ষককে আপনি ঈদের পোশাক দিচ্ছেন, ভালো খাবার দিচ্ছেন, তাহলে এটা তো এন্টারটেইন হয়ে গেল। সুতরাং এইখানে দ্রুত আইনটা তৈরি করতে হবে। দ্রুত আইনে আরেকটি ফাঁকফোকর আছে, বলা হচ্ছে আগে 30 দিন ছিল, এটাকে করে আনা হচ্ছে 15 দিনে। মজাটা হচ্ছে যে ইনভেস্টিগেশন অফিসার সে ওই 30 দিনের পরে একটা রিপোর্ট দিল যে আমি কিছু করতে পারলাম না, আলহামদুলিল্লাহ, উনি চলে গেলেন। তারপর আরেকজন আসলেন, তিনিও একটা রিপোর্ট দিলেন, উনি ঘুমাচ্ছিলেন নাকি উনি এই কাজটা জানেন না, নাকি তিনি অন্য কোনো তৃতীয় হ্যান্ডের কোনো অর্থনৈতিক তার কোনো প্রাপ্তি ছিল কিনা এটি জানা যাচ্ছে না। তিনি আবার 30 দিন পরে হেলে দুলে আরেকটা রিপোর্ট দিলেন যে আমি কিছু করতে পারলাম না। তো এটা একটি চলমান প্রক্রিয়া। একজন আসেন, হাসেন, একটি করে রিপোর্ট দেন, যে সেই রিপোর্টের ভেতরে কিছুই থাকে না, নাটশেল। সুতরাং এই থেকে বের হতে হবে, এবং হয়তো আমরা হাঁটি পা শুরু করেছি, এখন 30 দিনকে কমে 15 দিন আসছে, এবং ওই ইনভেস্টিগেশন অফিসারকে বলতে হবে যে 15 দিন পর আমি একেবারে প্রামাণিক দলিল হিসাবে আমি এতগুলি তথ্য পেয়েছি, এতগুলি তথ্য পাওয়ার কথা ছিল, আর এটা আমার ব্যর্থতা, বা এই তথ্যগুলি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আর এটা ডাইরেক্ট এভিডেন্স। এবং যদি ওই 15 দিন যথেষ্ট না হয়, তাকেই এইটাকে বাকিটা প্রমাণ করতে হবে। সুতরাং আমি যে কথাগুলি বলতে চাচ্ছি, কাজের গরু শুধুমাত্র ওই খাতাতে থাকলে না, তাকে গোয়ালে থাকতে হবে। আমার আইন কিন্তু খুব কম নাই, বাংলাদেশে সবসময় আইন যথেষ্ট, তাকে আমরা হয়তো যোগ্যোপযোগী বা হালনাগাদ করতে পারি। সেটির থেকে বড় কথা হচ্ছে আইনটাকে প্রয়োগ করতে হবে। আজিজ ভাই যে কথাটি বলেছেন যে এটি হোক না, এত 18 কোটি জনগণে 100 কেন, যদি আরও ধরা পড়ে, তার একেবারে যে সর্বোচ্চ শাস্তি আছে এটা আমার আইনের ভেতরে পড়বে। এটা না যে আমি গায়ের জোর তাকে শাস্তি দিলাম, এটা সে ডিজার্ভ করে, এবং একটি অনুকরণীয় দৃষ্টান্ত। সুতরাং এটা যদি প্রয়োগ করা হয়, তাহলে পরে আমার ধারণা এটা একটা সহনীয় মাত্রায় আনা হয়তো সম্ভব। অসংখ্য ধন্যবাদ। আমি ফিরবো জনাব এম এ আজিজ, আপনার কাছে জানতে চাই, এই যে আমরা ধর্ষণ নিয়ে অনেক কথা বলছিলাম, কিন্তু বাংলাদেশে তো শুধুমাত্র ধর্ষণ না, ধর্ষণের পাশাপাশি নারীদের প্রতি সহিংসতার অনেক ধরনের ঘটনা আমরা দেখি। সেটি যদি আমরা ইপটিজিং বলি, সেটি হচ্ছে তাকে শারীরিকভাবে লাঞ্ছনা করা বলি, মারধর বলি, অনেক ধরনের হত্যা পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ অবনতি আমরা দেখতে পাচ্ছি, ডাকাতি হচ্ছে, রাস্তাঘাটে চুরি ছিনতাই বেড়েছে। এর সঙ্গে এই যে নারীর প্রতি সহিংসতা, এর কোনো সম্পর্ক আছে কিনা? না, দেখেন, দেশ যদি উচ্ছৃঙ্খল হয়, তার মানে মানুষগুলো উচ্ছৃঙ্খল। মানুষ যদি উচ্ছৃঙ্খল হয়, তখন সকল রকম রাহাজানি, ধর্ষণ এগুলো বাড়বে। কারণ হচ্ছে আমার কাছে এখানে কিন্তু ভিন্ন ঘটনা। ধরেন ছাত্ররা আন্দোলন করেছে, এই আন্দোলনের পরে যে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা দরকার, সেটা প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি, যার ফলে সমাজটা এদিকে সরকারের পক্ষ থেকেও আপনার আইনটা প্রয়োগ
স্লথ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, যার ফলে দেশটা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কতটা উদ্বেগজনক? আমার কাছে মনে হয় যে 80% উদ্বেগজনক, 20% প্রাকৃতিক নিয়মে চলছে। আপনার একটা উদাহরণ দেই, 5ই আগস্ট সরকার চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, এরপরে 8 তারিখে অন্তর্বর্তীকালীন সরকার ওট নিয়েছে, তার তো প্রিপারেশন নিতে আরও 7 দিন লাগে, তাই না? তাহলে এই যে 10-12 দিন, এটা দেশের জনগণ তো নিজেরা নিয়ন্ত্রণ হয়েছে নিজেদেরকে, হয় নাই তো কিছু। কিন্তু এখন যেহেতু সরকার আছে, সরকার যেহেতু ইনঅ্যাকশানে আছে, হ্যাঁ, এরে পারলে আপনারে পারলে অন্যায় করলে ধরে, আমি বললে ধরে না, আমার নাম শুনলেই ধরে না, এরকম একটা অবস্থা হয়েছে। অমুক পার্টির লোক, তার কিছু করা যাবে না, অমুক পার্টির লোক থ্রেট করবে, কেস নিয়ে নেবে। 100 জন মারা গেছে নিউ মার্কেটে, বিদেশে আছে, তার বিরুদ্ধে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা দেখেছি রাত 3টার সময় সংবাদ সম্মেলন করেছে যে কাল থেকে আর এই ঘটনাগুলো তার নিয়ন্ত্রণের চেষ্টা করবে। তার মানে উনি এটা বোঝে না, রাত 3টার সময় প্রেস কনফারেন্স করতে হবে না, তিনি রাত 3টায় করুক, সকাল 9টায় করুক, 3টা কি উনি করবেন? ওনার সরকারের পয়সা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সাংবাদিক কেন 3টার সময় যাবে? সাংবাদিক তার মতো করে নিউজ সংগ্রহ করবে। 3টার সময় প্রেস কনফারেন্স আপনি শুনছেন, জীবনে শুনছেন যে রাত্রে 3টার সময় কোনো প্রেস, এটা গুরুত্ব উনি একটা মনে করছে 3টার সময় প্রেস কনফারেন্স করলে এটা গুরুত্ব পাবে, এটা তো কোনো কথা হলো না। তিনি করলো 3টায়, তারা অপারেশন ডেভিল হান্ট চালু করলো, কিন্তু সেই ডেভিল কাদেরকে ধরা হলো? সমাজের অস্থিরতা তো কাটলো না। ডেভিল হান্ট এটা কইতে গেলে অন্য বিতর্ক নিয়ে আসছেন। ডেভিল হান্টে তো শুধু মানুষ ধরতে পারে নাই, বলা হয়েছে অস্ত্র টস্ত্র যা আছে এগুলো তো ধরা লাগবে, আর ক্রিমিনাল ধরা লাগবে, খুনি ধরতে হবে, ইত্যাদি ইত্যাদি। এখন ডেভিল তো দেখা যাচ্ছে এক পক্ষের ডেভিল, সেই আওয়ামী লীগের লোকজন বেশি ধরা পড়তেছে, অন্যরা ডেভিল নেই, সারা দেশে অকারণ ঘটতেছে না, এই যে ডাকাতি অনেক কিছু ধরা পড়তেছে। আপনি যদি খেয়াল করেন, খুব বেশি হলে এই রিভলভার, চাপাতি, কোপা, এই দু একটা ধরা পড়তেছে। অথচ আপনি খেয়াল করে দেখেন 5ই আগস্টের পরে প্রায় 60% থানা কিন্তু লুট হয়ে গেছে। এখনো সরকারি হিসাব 2 লক্ষ অস্ত্র এখনো উদ্ধার হয় নাই। তো ডেভিল হান্ট শুরু হয়েছে, অস্ত্র গেল কোথায়? 2 লক্ষ অস্ত্র তো রাস্তায় আছে। এখন তো এগুলো তো চান্স পাইলেই ডাকাতি করবে, চান্স পাইলেই খুন করবে। এই দেখেন না বায়তুল মোকাররম, এটা একটা জায়গা তৈরি হয়েছে যে ইসলামিক দলগুলা বায়তুল মোকাররমে নামাজের সময় আপনার জড়ো হয় এবং প্রোগ্রাম দেওয়া থাকে নামাজের পরে মিছিল বের করব, অমক প্রতিবাদ করব অথবা পক্ষে বলবো। আপনি চিন্তা করেন তো, একটা নিষিদ্ধ দল 5-6 দিন আগে প্রচারপত্র কইরা তারা মিছিল বের করলো এবং আধা ঘন্টা মিছিল করে তাদেরকে গ্রেপ্তার করছে 7-8 জন। হ্যাঁ, আপনি দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে বলেন? এবং শোনা যায় তাদের সাথে নাকি এই সরকারের কিছু লোকজন সম্পর্কিত আছে, আমি নাম বলতে চাই না, আছে তো ওই চিন্তার লোক আছে। তো তাহলে কেমনে দমন করবেন বলেন? শস্যের ভিতরে ভূত, উনি বলছে না, ভূত যদি থাকে কেমনে করবেন বলেন? এখন আপনার সব কিছু আপনি দেখেন, দেশে প্রায় 60টার মতো মাজার ভেঙে ফেলা হয়েছে। হ্যাঁ, তৌহিদি জনতার নামে মব তৈরি করা হয়, মসজিদ থেকে মাইকিং করে মব তৈরি করা হয়। হ্যাঁ, এই সব তৈরি করা হচ্ছে, এগুলো ধরবেন না? আপনি ধরছেন? বলেন না, আপনি তো মিডিয়াতে আসেন, আপনি বলেন না ধরছে একটা? এই যে মব তৈরি করছে, তারা মানুষ খুনও করে ফেলছে, পিটায় মেরেও ফেলছে, এবং কত নৃশংস যে শুধু মারে নাই, চোখ উপড়ায় ফেলছে। আপনি ধরবেন না তাদের ধরছেন? ধরেন নাই তো। এটার তৈরি হওয়া হয়তো আমার সাথে দ্বিমত করবেন, কারণ বিদেশ থেকে একজন বললো বুলডোজার দিয়ে ভাঙতে শুরু করো, সারা দেশে ভাঙা শুরু হয়ে গেল। এটা তো থামান নাই। অন্তর্বর্তীকাল সরকারের প্রধান উপদেষ্টা প্রথমে একটু নরম সুরে বলল এটা উচিত হবে না, পরের বার করে না, মব মানি না, এখন শুরু করে দিয়ে ভাঙচুর শেষ করে তারপর করতেন। এটাতে মানুষের উচ্ছৃঙ্খল হয় না? যুবকরা উচ্ছৃঙ্খল হয় না? অর্থাৎ একটা দেশের সংস্কৃতি নষ্ট করতে হলে জনতাকে তো নিয়ন্ত্রণ করতে হবে। কোন কাজ করলে জনতা উচ্ছৃঙ্খল হবে,
কোন কাজ করলে জনতা উচ্ছৃঙ্খল হবে না, শান্ত থাকবে, এটাও তো খেয়াল রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, এই যে বলছিল যে কোন কাজ করলে জনতা উচ্ছৃঙ্খল হবে বা সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামগ্রিক আমাদের সমাজ ব্যবস্থা, সেখানে তো একটা পরিবর্তন নিশ্চয়ই জরুরি। আমরা যদি ধর্ষণের ক্ষেত্রেও বলি, অনেক ক্ষেত্রেই ধর্ষণের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব থাকে এবং একটা রাজনৈতিক টুল হিসাবে এটি ব্যবহার করা হয় শক্তি প্রদর্শনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনারা যখন চিকিৎসা করতে যান এবং আপনাদের এখানে 2 ফিঙ্গার টেস্টের ব্যাপার রয়েছে, অনেক ধরনের টেস্টের ব্যাপার রয়েছে, সেইগুলোর সঙ্গে কখনো প্রভাবিত করার কেউ চেষ্টা করে কিনা বা কি ধরনের কেসগুলো আপনারা পান? জি, ধন্যবাদ। আসলে ধর্ষণ তো শুধু ঢাকা কেন্দ্রিক না, এই অপরাধ, ঘৃণ্য অপরাধ তৃণমূলে ছিল, আছে, এবং আমরা জানি না যে এটা কতটুকু ভবিষ্যতে রুখতে পারবো। আপনি যেটা বলবার চেষ্টা করেছেন, হয়তো আমি যদি আপনার কথা বুঝে থাকি, যে ধর্ষণ শুধুমাত্র বায়োলজিক্যাল কারণে, জৈবিক কারণে, এটাই অনেকটাই কারণ। এর পাশাপাশি হচ্ছে ভীতি প্রদর্শন, এটা রাষ্ট্রযন্ত্রের ভেতরে আছে। কীরকম? ধরা যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধ বা যে কোনো বিশ্বযুদ্ধ বা যে কোনো যুদ্ধ, ইভেনকি আমাদের মুক্তিযুদ্ধেও ব্যাপক পরিমাণ ধর্ষণ হয়েছিল। এর ধর্ষণের একটি কারণ হচ্ছে প্রতিপক্ষকে ভয় দেখানো, তাতে এটা মনস্তাত্ত্বিক একটা প্রভাব পড়ে। এই মনস্তাত্ত্বিক প্রভাবটা ফলে ওই যারা প্রতিপক্ষ, তাদের যুদ্ধ করবার বা প্রতিরোধ করবার শক্তিটা কমে যায়। এবার আসছি আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে প্রভাবের কারণে। দেখেন, এই সময়কালে আমরা, আজিজ ভাই বলেছেন, আমরা ধুয়ে যেতে পারি প্রতিপক্ষকে, সরকারকে অনেক কথা বলতে পারি, এটা সম্ভব ছিল, ওইটা সম্ভব ছিল না, এটাও আমরা বলতে পারি। কিন্তু এই ধর্ষণের ইতিহাস বা ভায়োলেন্স টু দ্য উইমেন, নারীর প্রতি ধর্ষণ, এটা কি শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক বা বাংলাদেশ কেন্দ্রিক? হ্যাশট্যাগ মিটু যদি আপনি মনে করতে পারেন, সেটা সারা পৃথিবীতে কারা করেছে? সেলিব্রিটিরা করেছে। কারা করেছে? কোন দেশে সেলিব্রিটি করেছে? হলিউডে সেলিব্রিটি করেছে। মানে তাদের কাছে তো আমাদের স্বপ্ন কন্যা, তাদের কাছে মানুষ যেতে পারে, এটাই তো আমাদের কাছে একটা বিস্ময়ের ব্যাপার। তো তাদের জীবনেও তারা নির্যাতিত হয়েছে এবং তারাও এটা বলতে পারেন নাই, এবং একটা পর্যায়ে যখন তারা বুঝেছেন যে এটা না বললে তার বিবেকের দায়, তখন তারা বলতে বাধ্য হয়েছেন বা বলেছেন। তাহলে এটা একটা সার্বজনীন। এখন গ্রামে ধরা যাক, গ্রামের যেটা আমরা ছোট্ট এলাকা, সেখানে যে একটা ইউনিয়ন পর্যায়ে যদি ধরা যাক, সেখানে একটা থানা আছে, সেই থানাতে একটা দারোগা আছে। এখন যে কথাটা আমি বলতে চাইছি, সেখানে একটা অপরাধী, ঘৃণ্য অপরাধী, সেখানেও একটা এই ঘৃণ্য কাজটি করা হলো। এখন তাকে ওই পুলিশ ধরে নিয়ে গেল, ধরে নেওয়ার পর তাকে ওই যে রাজনৈতিক তাকে চাপ দেওয়া হয়। আমি কথাটাকে রাজনৈতিক না বলে আমি বলতে চাচ্ছি ক্ষমতাধররা চাপ দেওয়া হয়, এবং ক্ষমতাধররা আপেক্ষিক। আমরা বেশিরভাগ সময় বাংলাদেশে দেখেছি যে ক্ষমতাধররা নিজেদের ক্ষমতাকে সুসংগত করতে গেলে রাজনৈতিক ছাতার নিচে থাকে। তাতে হয় কি, তার একটা পক্ষ তৈরি হয়, এবং সাধারণত ক্ষমতাধররা ক্ষমতাসীন দলে থাকে। তাহলে তার ওই যে অপরাধ করবার জন্য তার শেল্টারটি সেটা হয়ে যায়। এবং তারা এই প্রত্যেকটা ক্ষমতাধরকে আমরা দেখেছি যে তাদের এই দুষ্ট কাজ করবার জন্য কিছু ফ্র্যাঙ্কেনস্টাইন দরকার হয়, মার্ডার করতে যে দরকার হয়, গ্যাং রেপ করতে দরকার হয়, অন্যান্য কিছু করতে দরকার হয়। তাহলে তারাই কিন্তু অপরাধীদেরকে তৈরি করবার জন্য নেপথ্য থেকে এই কলকাঠি নাড়ায়। সুতরাং এটা আপনি নিশ্চিত করে আমি বলতে চাই, এক বা একাধিক ভাবে শুধুমাত্র এই টোটাল প্রশাসন যন্ত্রের ভিতর দিয়ে, যিনি শুধু চিকিৎসক না, চিকিৎসক তো একা এটা করেন না, এর প্রক্রিয়ার ভিতরে অনেকে যুক্ত থাকেন। প্রথমে থানায় যেতে হয়, থানায় যাওয়াই তো একটা ভীতিকর ব্যাপার, আমাদের যে অভিজ্ঞতা অস্বস্তিকর। তাহলে যে জীবনে কখনো থানায় যায় নাই, তাহলে তার জন্য ভীতিকর। এবং ওই থানার, আমি এই কথাটি একটু আগে বলেছি, থানার যে পরিবেশ সাধারণভাবে, এটা তো সে অভ্যস্ত না, এবং তাকে যিনি পুলিশ থাকেন দায়িত্বপ্রাপ্ত, তার জন্য এটা রুটিন ব্যাপার। হয়তো সে হয়তো যেভাবে যান্ত্রিক ভাষায় কথাগুলি বলেন, তার যে মানবিক কষ্ট, এটা তাকে কমিউনিকেট খুব কমই করে। তাহলে ওই যে ধর্ষণ যেটি হয়েছিল, এখানে এসে প্রকারান্তরে আবার দ্বিতীয়বার ধর্ষণ হয়। পরবর্তীতে তার কাছে ডাক্তার যখন যায়, হয়তো ডাক্তারের যে রুটিন ব্যাপার, ডাক্তার যেভাবে তার পেশাগতভাবে প্রশ্ন করেন, এর সাথে যদি তার মানবিকতা যুক্তটা না থাকে, ওটাও তার জন্য ভয়ঙ্কর একটা কষ্টের ব্যাপার। তারপর যখন থানায় দাঁড় করানো হয়, কোর্টে যখন ক্রস কোশ্চেন জিজ্ঞেস করা হয়, তুমি কি এইভাবে ওইভাবে উক্তভাবে করিয়াছিলে, এবং সবশেষে সেই নারীটির সামাজিক অবস্থাটি কোন জায়গায় যে, এবং যখন পত্রিকাতে আসে, তখন আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, ফেসবুক বলেন, পত্রিকাতে বলে, আমরা ধর্ষকের ছবি পাচ্ছি না, কিন্তু বরং যিনি কষ্ট পাচ্ছেন ধর্ষিতা, তাকে রঙিন একটা ছবি দিয়ে তাকে আমরা এমন ব্র্যান্ডেড করছি যে পরবর্তীতে তাকে আমরা রিহ্যাবিলিটেট করতে পারবো কিনা, স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবো কিনা, সেটা আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। কিন্তু ধর্ষকের ছবি কোথায়? সাজনিনের ছবি হাজার বার দেখেছি, ধর্ষকের ছবি সেগুলো আমরা জানি না। দেখেন, সবচেয়ে বড় জায়গাতেও কিন্তু একই ঘটনাটা ঘটেছে। ঠিক সেইভাবে
এই ছোট 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 পত্রিকায় দেওয়া আছে, উত্তর ধর্ষণ করলো। জি, ভীষণই গুরুত্বপূর্ণ কথা বললেন এম এ আজিজ। আমরা আয়োজনটি শেষ করব, আপনার কাছে সবশেষে জানতে চাই যে এই যে অনেকগুলো ব্যাপার চলে আসলো, মনস্তাত্ত্বিক ব্যাপার রয়েছে, সামাজিক ব্যাপার রয়েছে। আমি যদি এই ঘটনাটি ও মাগুরার ঘটনাটি ধরি, সেই শিশুটিকে যখন ধর্ষণ করা হয়েছে তার বড় বোনের শ্বশুর বাড়িতে, পরিবারের পক্ষ থেকে কিন্তু এক ধরনের চাপ আসে, সেই দরিদ্র পরিবারের ওই বড় মেয়েটি কোথায় যাবে পরবর্তীতে, এই ছোট শিশুটির ভবিষ্যৎ কি হবে। কিংবা কিছুদিন আগে কক্সবাজারে দেখলাম যে সংঘবদ্ধ ধর্ষণ হয়েছে, দলবদ্ধ ধর্ষণ, এবং পরবর্তীতে সেই নারীর জিহ্বা কেটে দেওয়া হয়েছে, তিনি জানি সাক্ষী না দিতে পারেন সেরকম একটি জায়গা। বিষয়টা হচ্ছে যে শোনেন, এই যে ধর্ষণ, এই প্রবণতা যদি একদম নির্মূল আপনি কোনোদিনই করতে পারবেন না। এটাকে টলারেবল লিমিটের মধ্যে আনতে হবে, এবং এর সাথে অর্থনীতি যোগ আছে, রাজনীতি যোগ আছে। যেমন ভাইজান বললেন না যে গ্রামে গঞ্জে যে ধর্ষক, আবার ঢাকা ইউনিভার্সিটিতে একটা মেয়েকে ইপটিজ করা হয়েছে না, আমি ইপটিজের মধ্যেই রাখলাম এটা তো আর আমি বলবো না ধর্ষণ, যে তুমি বোরকা ওড়না নামিয়ে পড়ো ইত্যাদি ইত্যাদি। তারপরে তাকে নিয়ে থানায় দিচ্ছে, যে বলছে তাকে নিয়ে থানায় একটা গ্রুপ যা শিখে তাকে আবার ফুলের মালা দিয়ে সম্বর্ধনা ফুলের মালা দিয়ে, তাহলে এটা এনকারেজ করা হলো না। এই জন্য কালচারটাও লাগবে। এটা যতই বলেন, আমরা যাই বলি না, ধরেন ইন্ডিভিজুয়াল, উনি ডাক্তার, আমি সাংবাদিক, আমি ইন্ডিভিজুয়াল, এটা কিন্তু সমাজের যারা প্রতিনিধিত্ব করে, রাজনীতিবিদ, তাদেরকে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে যে স্লোগান দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে ধর্ষকদের অবস্থান এই বাংলায় হবে না। এই বাংলায় কি হবে তাদের অবস্থা? হবে, দর্শক থাকবে। দর্শক পৃথিবীতে কোথায় নাই। আমরা কমিয়ে আনবো কিভাবে? আমার কমিয়ে আনার জন্য অর্থনীতি, ধরেন এই যে একটা মেয়েকে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে, এখনো আজকে নিউজ দেখলাম দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ হলো বাল্যবিবাহে প্রথম মানে 1 নম্বর। তো বাল্যবিবাহ যে দিচ্ছে, গরিব যে মেয়ে বিয়ে দিতে পারতেছে না, তাকে যে কোনো জায়গায় যে কোনো কম্প্রোমাইজ তাকে করতে হয়। আপনি এগুলো তো নির্মূল করতে হয়। যদি ধরেন আমাদের দেশেই 15ই আগস্টে বিপ্লব হলো, এরপরে কত কিছু ঘটতেছে, শ্রীলঙ্কায় তো হয়েছে, শ্রীলঙ্কায় একটা সম্পদহানি হয়েছে, হয় নাই তো, বাংলাদেশে হয়েছে। হ্যাঁ, পার্থক্য আছে। এই জন্যই বলছি যে অর্থনীতি, রাজনীতি, কালচার, 3টা জিনিস কিন্তু লাগবে, একই সাথে উন্নয়ন লাগবে। কালচারটাকে ইগনোর করে হবে না। হ্যাঁ, সব কিছু। তারপরেও একটা জিনিসকে কতটুকু নিয়ন্ত্রণ করবেন, কতটুকু প্রকাশ্যে আসতে দেবেন, এটার ব্যাপারে ম্যাথমেটিক্যাল আইন করতে হবে, এবং আইনের প্রয়োগটা কঠোরভাবে হইতে হবে। যেসব অস্বাভাবিক কাণ্ড, যেগুলো সমাজ অ্যাকসেপ্ট করে না, সেটাকে আপনি ধরেন, আমি বলি একজন ইসলামপন্থী রাজনীতিবিদ, শেষ করতেছে, আপনাদের টেলিভিশনে সাক্ষাৎকারে বলছে মেয়েরা যে কোনো পোশাক পরতে পারে, ভোটের দরকার সামনে, তো এটা কি বলা উচিত হয়েছে তার? এটা ইনফ্লুয়েন্স করে না সমাজকে? যে লোকটি বলবে যে পর্দারসীন হল মেয়েরা, পর্দায় থাকেন, এগুলি করা যাবে না, ধর্ষণ করা যাবে না, নারী নিগ্রহ করা যাবে না, তিনি বলেন যে যে কোনো পোশাক পরতে পারেন। তাহলে এটা এই যে পলিটিশিয়ানদের তরফ থেকে যদি এই কথা বলা হয়, তাহলে সমাজকে এনকারেজ করে দেওয়া হয় না। এই জন্য বলছি পলিটিশিয়ান। আমাদের সময় নেই, তাও শেষ প্রশ্নটি করতে চাই যে কিসে এনকারেজ করা হলো? যে আপনি যে কোনো পোশাক পরবেন। জি, প্রত্যেকটা মানুষের তো তার নিজস্ব পোশাক পরার স্বাধীনতা নিশ্চয়ই। না 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 না, সবটা না। একটা দেশের পোশাক এক এক দেশের এক এক রকম। আপনার দেশের সংস্কৃতি, আপনার দেশের বৈজ্ঞানিক অগ্রগতি এবং আবহাওয়া, এর উপরে পোশাক নির্ভর করে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। এক এক দেশের এই জন্য এক এক ধরনের পোশাক। জি, দুজনকে অসংখ্য ধন্যবাদ। শেষ করতে হচ্ছে, প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ধর্ষণের বিরুদ্ধে জনগণ, এই আলোচনাটি যখন আমরা শুরু করেছিলাম তখন আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাঙ্গন ধর্ষণের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে, এবং মাগুরার এই ঘটনাটি শুধুমাত্র একটি ঘটনা, এরকম অসংখ্য ঘটনা প্রতিদিন বাংলাদেশে ঘটে। আমরা কিছু কিছু ঘটনা জানি, কিছু কিছু ঘটনা মিডিয়াতে হাইলাইট হয়, কিন্তু অধিকাংশ ঘটনাই কিন্তু নিভৃতে রয়ে যায়। আমাদের দরকার সামাজিক সচেতনতা, আমাদের শিশুদের, নারীদের এবং সর্বোপরি প্রত্যেকটি মানুষকে আমাদেরকে যত্ন করতে হবে, আমাদের আশেপাশে কি ঘটছে এবং সামাজিকভাবে প্রতিরোধ করে তুলতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।